ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার। আমি যেরকম বলেছিলাম তোমাদের যে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির আমি ছোট ছোট টপিক আনবো কয়েকটা ইম্পর্টেন্ট যেই টপিকগুলো মনে হবে যে তোমাদের কোয়েশ্চেনে আসার মতো একদম কনসেপ্ট বেসিসে যেগুলো সেরকম কিছু টপিক আনবো যেগুলো তোমাদের প্রচুর ভুল হয়। তো ঠিক আছে, তো তোমরা দেখো এটা আছে তোমার ডিরেকশনাল ডেভেলপমেন্টের ওপর প্রক্সিমোডিস্টাল আর সেফালোকডাল যে প্রিন্সিপাল তার উপর বেস করে এই ছোট ভিডিওটা আমি এনেছি। কেমন লাগলো জানিও। আর তোমাদের রিকোয়েস্টে এই টপিকটা আনা, নেক্সট আরেকটা রিকোয়েস্টেড টপিক আমি রেডি করছি। তো তোমাদের যেই টপিকগুলো মনে হচ্ছে যে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে চাও অবশ্যই তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও এবং ক্লাসটা কিরকম লাগলো সেটা অবশ্যই জানিও। ওকে, চলো তাহলে আজকে আমি যেটা করাবো প্রিন্সিপালস অফ ডিরেকশনাল ডেভেলপমেন্ট। দেখতেই পাচ্ছ তো এই যে প্রিন্সিপাল অফ ডিরেকশনাল ডেভেলপমেন্ট এটা দুটো টাইপের, একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল আর একটা হচ্ছে সেফালোকডাল। তো চলো এগুলো এবার ডিটেলসে বুঝে নিই যে ব্যাপারটা কি, এমন ভাবে বুঝবে যাতে কোনোদিন আর না হলো। ঠিক আছে, এই একটা ক্লাসেই তোমাদের কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ওই জন্য খুব মন দিয়ে শুনবে। দেখো এটা হচ্ছে কি বলছি আমরা, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টাল ডিরেকশন, বিকাশের দিক নির্দেশের নীতি। যে কোনো মানুষের যে বিকাশ হয় মানে ডেভেলপমেন্ট, ঠিক আছে, সেটা কিছু ধারা ক্রম এবং দিক অনুসরণ করে। ঠিক আছে, কিছু ধারা ক্রম এবং দিক অনুসরণ করে। যেমন এক ডেভেলপমেন্ট মানে কি আমরা বুঝি গ্রোথ, তার সাথে ম্যাচুরিটি, এভরিথিং অল অ্যাসপেক্টে একটা তোমার সদ্যজাত শিশুর যে বেড়ে ওঠা, ঠিক আছে, সেটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট সব দিক থেকে, সেটা ম্যাচুরিটি লেভেল হোক বা গ্রোথ হোক, যে কোনো দিকে। এবার এখন যেটা আমি যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা ডিরেকশন অনুসরণ করে কিভাবে, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেফালোকডাল আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। ঠিক আছে, সেফালোকডাল আর একটা প্রক্সিমোডিস্টাল। তো এটা কোনটা কি, কিভাবে মনে রাখবে? দেখো সেফালো মানে হেড, কডাল মানে টেল বা লোয়ার। মানে এই যে সেফালোকডাল যে তোমার ডেভেলপমেন্টটা সেটা কোথায় থেকে হয়, মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত। এই যে ছবিটা দেখো, এটা আমরা বলতে পারি কি হেড টু টো। ঠিক আছে, মানে ডিরেকশনটা কোথায়, ডাউনওয়ার্ডস, যেটাকে আমরা বলে থাকি লঙ্গিচুডিনাল। ঠিক আছে, হেড টু টো, পা থেকে মাথা পর্যন্ত। আর প্রক্সিমোডিস্টালটা কি, প্রক্সিমাল মানে দেহের কেন্দ্র বা মূলের কাছাকাছি অংশ, এবং ডিস্টাল মানে দূরের অংশ, মানে দেহের কেন্দ্র থেকে দূরে। ঠিক আছে, এখানে ডেফিনেশন আর সবকিছু দেওয়া আছে, তোমরা চাইলে এগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে প্রক্সিমোডিস্টাল নীতিটা কি, কেন্দ্র থেকে বাইরের দিকে, শরীরের কেন্দ্র থেকে বাইরের অংশের দিকে। ঠিক আছে, সেন্টার টু, এটা আমরা বলতে পারি সেন্টার টু পেরিফেরি। ঠিক আছে, সেন্টার টু পেরিফেরি মানে তোমার ক্লোজ টু, নিয়ার টু ফার। ঠিক আছে, নিয়ার টু ফার, এটাকে আমরা আবার অন্যরকম ভাবে এক্সপ্লেন করতে পারি নিয়ার টু ফার। ঠিক আছে, তাহলে সেফালোকডালে আমরা কি দেখলাম, সেফালো মানে হেড, কডাল মানে টেল। ঠিক আছে, টেল বা বটম পোর্শন এরম বোঝাচ্ছে। হেড টু টো, বিকাশটা কিভাবে হয়, ডেভেলপমেন্টটা কিভাবে হয়, হেড টু টো। ঠিক আছে, মানে দেখো যেরকম দেওয়া আছে, প্রথমে মাথা, তারপরে ধর, তারপর হাত, তারপর পা, তারপর পায়ের আঙুল। ঠিক আছে, যেটা ডিরেকশনটা কি, ডাউনওয়ার্ডস। আর প্রক্সিমোডিস্টালের ক্ষেত্রে দেখো ডিরেকশনটা কি, আউটওয়ার্ডস বা নিয়ার টু ফার। ঠিক আছে, অনেকগুলো কিওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে। কেন বলো তো, কেন রেখেছি আমি, যাতে যে কোনো টাইপের কোয়েশ্চেনে যে কোনো টার্ম ইউজ হোক তোমরা অ্যান্সারটা করতে পারো। ঠিক আছে, সেখানে ডাউনওয়ার্ডস ডেভেলপমেন্ট থাকতে পারে, হেড টু টো ডেভেলপমেন্ট থাকতে পারে, আউটওয়ার্ডস ডেভেলপমেন্ট দেওয়া থাকতে পারে, বা নিয়ার টু ফার ডেভেলপমেন্ট দেওয়া থাকতে পারে। ঠিক আছে, বোঝা যাচ্ছে এখানে কি হচ্ছে, কেন্দ্র থেকে হচ্ছে মানে শোল্ডার, তারপর এলবো, তারপর রিস্ট, তারপর ফিঙ্গার। তো কেন বলা হচ্ছে, আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদের ডিসকাস করছি। দেখো, তাহলে সেফালোকডাল মানে আমরা বুঝলাম মাথা থেকে পায়ের দিকে যে বিকাশ সেটাকে বলা হচ্ছে পা পর্যন্ত, যেটা কি বললাম, লঙ্গিচুডিনাল। ঠিক আছে,
এই যে বিকাশের ধরন এটাকে বলা হয় লঙ্গিচুডিনাল, মাথায় রাখবে। এই বিকাশের ধরনটাকে বলা হচ্ছে কি লঙ্গিচুডিনাল। ওকে, আর এটা আমরা কি বলছি, পা থেকে আঙুল পর্যন্ত, হেড টু টো। ঠিক আছে, হেড টু টো হচ্ছে এটা হয়, হেড টু টো এই ধরনের বিকাশটা হয়। তো প্রথমে কি হয়, ওই জন্য শিশু কি করে দেখো, প্রথমে জন্মানোর পর তাদের কি থাকে বলো তো, ঘাড়টা নরম থাকে না, বলে খুব হালকা করে ঘাড়ের নিচে ধরতে। তার কারণ তার ঘাড়ের ওপর নিয়ন্ত্রণ আসে না, এবং সে কিন্তু অনেক পরে হাঁটতে শেখে, অনেক পরে, প্রায় 1 বছর যখন মানে হয় কোনো বেবির, তখন সে হাঁটতে থেকে। কেন? কারণ সে প্রথমে মাথার ওপর কন্ট্রোল করে, তারপর ঘাড়ের ওপর, ঠিক আছে, তারপর কোমর, বসতে পারে, তারপরে পায়ের ওপর কন্ট্রোল করে। ঠিক আছে, এখানে যেরকম ছবিতে দেওয়া আছে ঠিক সেইভাবে, প্রথমে হেড, তারপর ধর, তারপর হাত, তারপর পা, তারপর পায়ের আঙুল। ঠিক আছে, ঠিক এইভাবে। দেখো এখানে আরেকটা ছবি এখানে দেওয়া আছে, এটা দেখে আরো ভালো করে বুঝতে হবে। দেখো বাচ্চারা প্রথমে কি করে, চিত হয়ে শুয়ে থাকে, ফ্রন্ট ফেস করে থাকে না, তারপরে আস্তে আস্তে তারা উল্টাতে শেখে। তখন কি হয়, তাদের মাথার উপর কন্ট্রোল চলে আসে, মানে প্রথমে মাথাটা উঠতে পারে। এটা কখন হয়, 1 থেকে 1.5 মাস বয়সে। ঠিক আছে, এটা 1 থেকে 1.5 মাস বয়সে হয়, মাথাটাকে উল্টাতে পারে। তারপর শুয়ে শুয়ে ওরা কি করে, বসা, মানে কি দেখো এখানে ধরের ওপর কন্ট্রোল হলো। এই যে দেখছো যেরকম করে যোগা করা হয়, হাতটাকে কি করেছে মেঝের ওপর রেখে মাথাটাকে একটু তুলে দেখছে, কি সুইট না ছবিগুলো। তারপর দেখো কি করছে, হাতের নিয়ন্ত্রণ, তারপরে সে হাত পা নাড়ছে, হাত নাড়ছে, এটা ওটা করছে, হামাগুড়ি দিচ্ছে। প্রথমে কোমরে বসাটা শিখতে হবে, কোমরের নিয়ন্ত্রণ আসতে হবে, তারপর হামাগুড়ি দেবে। ঠিক আছে, তারপর হামাগুড়ি থেকে হাঁটতে শেখে। হামাগুড়ি যখন দেয় তখন কি কি হয়, কোথায় কোথায় দেখো তার কন্ট্রোল আসে। যখন হামাগুড়ি দেয় তখন তার আর্মসে কন্ট্রোল আসে, আর্মস দিয়ে তো মেঝের উপর প্রেসার দিতে হবে না, লেগসে কন্ট্রোল আসে। ঠিক আছে, তখনও কিন্তু পায়ের আঙুলে কন্ট্রোল আসছে না, সেই কারণে সে হাঁটছে না। সে কি করছে, হামাগুড়ি দিচ্ছে, তারপর সে হাঁটছে, দাঁড়াচ্ছে, হাঁটছে, পরে তখন কি হচ্ছে, পায়ের আঙুলে কন্ট্রোল আসছে। তাহলে মানে কি দেখলাম, প্রথমে মাথা, তারপরে ধর, তারপর হাত, তারপর পা, তারপর পায়ের আঙুল। ঠিক আছে, হেড টু টো, হেড টু টো। ঠিক আছে, এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো এখানে উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, এবারে দেখো এখানে দেওয়া আছে মাথা নিয়ন্ত্রণ করতে শিখছে, তারপর হাতের নিয়ন্ত্রণ কি করে, হাত বাড়িয়ে কিছু ধরার চেষ্টা করে, তারপর হাঁটছে। ঠিক আছে, তারপরে হাঁটছে। দেখো নেক্সট, তাহলে সেফালোপডাল নীতি আশা করি বোঝা গেছে। এরপরে বলছি প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমোডিস্টাল বিকাশে কি করছে দেখো, প্রক্সিমাল পার্ট থেকে প্রান্তের দিকে বৃদ্ধি ও বিকাশ ঘটছে, মানে দেহের কি হচ্ছে, এই যদি বডি হয়, ঠিক আছে, এই যদি বডি হয় তার কেন্দ্র থেকে বাইরের দিকে, আউটওয়ার্ডস ডেভেলপমেন্ট, কেন্দ্র থেকে বাইরের দিকে। এতে কি হয়, শিশুর প্রথমে কি হচ্ছে, কেন্দ্রীয় অঙ্গগুলোর নিয়ন্ত্রণ হচ্ছে, তারপরে হাত, তারপরে আঙুল, এইভাবে হচ্ছে। এখানে আমরা কি বলতে পারি দেখো, প্রক্সিমোডিস্টাল যে ডেভেলপমেন্ট সেটা কি থেকে হয়, গ্রস টু ফাইন তোমার ডেভেলপমেন্ট হচ্ছে। কি ভাবে, গ্রস টু ফাইন। কেন, তার কারণ প্রথমে কি হচ্ছে, এখানে দেখো ছবিটা দেখো, প্রথমে কি হচ্ছে, কেন্দ্র থেকে বাইরের অংশ, মানে প্রথমে কাঁধ ও বাহুর গঠন হচ্ছে, তারপরে কি করছে, কাঁধ ও বাহুর যখন গঠন হয় তখন কি করে দেখো, ওরা কি করে, সমস্ত জিনিস এইভাবে ধরার চেষ্টা করে। নিশ্চয় বুঝতে পারছো, এইভাবে আঁকড়ে ধরার চেষ্টা করে, মানে পুরো কাঁধ থেকে বাহু পুরোটা ব্যবহার করে সেটাকে ধরার চেষ্টা করে, বড় বড় জিনিসগুলোকে। ছোট জিনিসগুলোকে কিন্তু ধরে না ছোট বাচ্চারা যখন থাকে। কেন? কারণ তাদের যে আঙুলের ব্যবহার বা আঙুলের উপর কন্ট্রোল তখনও তারা শেখেনি। তারপর কি হয়, আস্তে আস্তে তারা এই যে পুরো হাতটা দিয়ে তার চেয়ে তুলনামূলক ছোট জিনিস, কোনো বক্স, পেন্সিল বক্স, এরকম টাইপের ছোট ছোট জিনিস ধরতে শেখে এই স্টেজটাতে। দেখো তারপরে তারা কি হচ্ছে, আঙুল ব্যবহার করে কবজি ও তালু, ঠিক আছে, কবজি ও তালুর ব্যবহার করছে, তারপরে এইভাবে দেখো ধরেছে, আঁকড়ে ধরেছে এইভাবে।
তারপরে আঙুল দিয়ে ধরছে একদম সূক্ষ্ম জিনিস, মানে দুটো আঙুলের মাঝে একটা বস্তু আসবে এরকম ডাইমেনশনের কোনো দ্রব্য ধরতে পারছে। ঠিক আছে, তাহলে এখানে কিভাবে হলো? প্রথমে কি হলো? কাঁধ বা বাহুর নিয়ন্ত্রণ, তারপরে এলো হাতের নিয়ন্ত্রণ, তারপরে কবজি ও তালুর নিয়ন্ত্রণ। ঠিক আছে, তারপরে কি করছে? আঙুলের নিয়ন্ত্রণ। সেই জন্য বলা হচ্ছে গ্রস টু ফাইন। গ্রস টু ফাইন, এই যে ডেভেলপমেন্টটাকে বলা হবে গ্রস টু ফাইন। ঠিক আছে, শিশু কি করছে? প্রথমে পুরো বস্তুটাকে পুরো হাত দিয়ে ধরছে, তারপর আঙুলের সাহায্যে ছোট নিখুঁত বস্তুকে ধরতে শেখে। ঠিক আছে, এখানে একদম ডিটেলসে সবকিছু দেওয়া ছিল। তাহলে আশা করি আজকের পর সেফালোকডাল নীতি আর প্রক্সিমোডিস্টাল নীতি এই দুটোর মধ্যে কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, সেফালোকডাল নীতি হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত, পায়ের আঙুল পর্যন্ত, আর প্রক্সিমোডিস্টাল হচ্ছে কি কেন্দ্র থেকে আউটওয়ার্ডস, বাইরের দিকে, কেন্দ্র থেকে আউটওয়ার্ডস। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এইটুকুই ছিল। তো সেফালোকডাল আর প্রক্সিমোডিস্টাল একদম কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে। এখান থেকে কোশ্চেন আছে, তো নাও দুটো কোশ্চেনের অ্যান্সার দাও। কি বলছে? বিকাশের সেফালোকডাল নীতি অনুযায়ী শিশুর বিকাশের সঠিক ক্রম কি আছে? পা থেকে হাত থেকে মাথা হবে না, হাত থেকে পা তারপর মাথা, এটাও হবে না। কি হবে তাহলে? মাথা থেকে ধর, তারপর হাত, ঠিক আছে, তারপর পা। দেখো এটা একদম ঠিক আছে, মাথা থেকে ধর, হাত, পা, এটা হচ্ছে সেফালোকডাল নীতি অনুযায়ী শিশুর বিকাশের ধর। দেখো এই ছবিটা আরেকবার দেখে নাও। ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম হেড টুয়ার্ডস টো, মানে হেড টু টো যে ডেভেলপমেন্ট সেটা হলো সেফালোকডাল। তার মানে কি আসবে? পরপর আসবে, মাথা, ধর, হাত, পা, তারপর পায়ের আঙুল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। একটি শিশু প্রথমে পুরো হাত দিয়ে বল ধরে এবং পরে আঙুলের সাহায্যে ছোট বস্তু তুলে নিতে শেখে। এটি কোন বিকাশের উদাহরণ? ডেফিনেটলি এটা কি হবে? প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমোডিস্টাল। ঠিক আছে, অলরেডি এগুলো ডিসকাস করে দিয়েছি। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে জানিও। তোমরা নেক্সট কোন টপিকের ওপর ডিসকাশন শুনতে চাও সেটাও জানিও কমেন্ট সেকশনে। ঠিক আছে, এবার এখানে টপিক শেষ হয়ে গেছে। এবার কেউ যদি আমাদের কোর্সের ব্যাপারে জানতে চাও সে কন্টিনিউ করতে পারো ক্লাসটা। দেখো আমাদের 3টে কোর্স চলছে, আপার প্রাইমারি টেট, সিটেট, এগুলোকে টার্গেট করে 3টে কোর্স বলছে। 3টে সাবজেক্টে 3টে ডিফারেন্ট কোর্স। একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, একটা ম্যাথ পেডাগজি, ম্যাথমেটিক্স, আর একটা হচ্ছে জেনারেল সায়েন্স অ্যান্ড তার সাথে সায়েন্স পেডাগজি। ঠিক আছে, এবার বলবে 3টে ডিফারেন্ট কোর্স কি আলাদা করে পারচেস করতে হবে? একদমই তাই। কেন বলো তো? তার কারণ অনেকে বলছে ম্যাম সমস্ত সাবজেক্টগুলো লাগবে না, শুধু জেনারেল সায়েন্স একটু হলে হতো। তো জেনারেল সায়েন্সের সেই জন্য শুধু জেনারেল সায়েন্সের প্রথমে কোর্স লঞ্চ করেছিলাম। তারপর এবারে আবার কেউ কেউ বলছে যে ম্যাম সায়েন্সটা তো মোটামুটি হয়ে গেছে, সিডিপিটা একদম পারি না, তো তার জন্য সিডিপি লঞ্চ করলাম। আবার কেউ কেউ আছে ম্যাম এই দুটো যখন পড়ছি আপনি ম্যাথটাও পড়িয়ে দিন, তো ম্যাথটাও লঞ্চ করেছি। ঠিক আছে, এবারে বলবে যে তাহলে কি সবগুলোই? হ্যাঁ, আমি সবগুলো পড়াচ্ছি। তার কারণ আমি এই প্রথম নয়, আমি লাস্ট 4 ইয়ার্স ধরে সিটেটের জন্য পড়াই। লাস্ট 4 ইয়ার্স ধরে আমি সিটেটের জন্য পড়াচ্ছি। কেমোস্ফিয়ার অ্যাপে এই প্রথম এই কোর্স লঞ্চ হয়েছে। ঠিক আছে, বাট আমি লাস্ট 4 ইয়ার্স ধরে সিটেটের জন্য পড়াচ্ছি। তো আমার সবগুলোই প্রত্যেকটাই আমি পড়াই, সিডিপি, ম্যাথমেটিক্স পেডাগজি অ্যান্ড তার সাথে তোমার এই সায়েন্স। ঠিক আছে, সায়েন্স পেডাগজি সবগুলোই আমি পড়াই। ঠিক আছে, আগে থেকেই পড়িয়েছি। এবারে ম্যাথমেটিক্স, সিডিপি এগুলো পড়িয়েছি, সায়েন্সও পড়িয়েছি। বাংলা ইংরেজি যেটা কোনোদিন পড়াইনি, কিন্তু বাংলা এবার এখানে একটা ব্যাপার আছে, এই 3টে কোর্সই যে পারচেস করবে তার জন্য বাংলা ইংলিশকে পুরো ফ্রিতে নোট প্রোভাইড করা হবে এবং বাংলা ইংলিশের প্র্যাকটিস ক্লাস রাখা হবে। যখন এক্সাম হবে এক্সামের আগে বাংলা ইংলিশের ওই মানটা প্রচুর প্র্যাকটিস ক্লাস রাখা হবে, যেখানে তোমরা ডাউট ক্লিয়ার করে নিতে পারবে এবং তার আগে কিন্তু নোট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এই ছিল তোমার আপার প্রাইমারি লেভেলের এক্সামের কোর্সগুলো। এবার আমি দেখো কিছু কোর্স বলি, যেমন সায়েন্স এক্সপ্রেস। এটা হচ্ছে ফাউন্ডেশন টু অ্যাডভান্স একটা কোর্স, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সায়েন্স পড়ানো হবে এবং কোন কোন এক্সামকে টার্গেট করে? WBPSC, NTPC, SSC। ঠিক আছে, এখানে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন,
দেওয়া হবে, মানে সলভ করিয়ে দেওয়া হবে, তার সাথে প্রচুর প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে। আর আছে কেমিস্ট্রি ক্যাপসুল। যারা কেভিএস এমআরএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, পিজিটির জন্য কেমিস্ট্রি পড়তে চাও, তারা কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। এই যে তোমার কোর্সটা, এটা কেন আমি, এটার প্রাইস যা আছে সেটা একদম রিজনেবল। অনেকে বলো যে প্রাইসটা বেশি, কিন্তু তোমরা যদি স্টাডি ম্যাটেরিয়ালের কোয়ালিটি, ক্লাসের কোয়ালিটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এই প্রাইসটা কতটা তোমার রিজনেবল, ঠিক আছে। কারণ এর চেয়ে কমই পসিবল হবে না। তার কারণটা হচ্ছে যে স্টাডি ম্যাটেরিয়াল আমি দিই, পেজের পর পেজ স্টাডি ম্যাটেরিয়াল, প্রত্যেকটা ডিটেলস সেখানে থাকে। এইগুলো পড়লে তোমাদের আর কোনো বুক ফলো করতে হবে না। আমি যে প্র্যাকটিস সেট করাই, ওগুলো করে নেওয়ার পর আর কোনো প্র্যাকটিস সেট তোমাদের ফলো করতে হবে না। এমনকি এটাও আমি জোর দিয়ে বলতে পারি, থিওরি ক্লাস তোমরা যদি করো, তোমরা দেখবে প্র্যাকটিস ক্লাস করার সময় তোমরা সবই করতে পারছো। থিওরি ক্লাস করার পরে আমার নোটসটা ভালো করে একবার পড়ে নিলে তোমরা প্র্যাকটিস ক্লাসে কোনো কোয়েশ্চেন তোমাদের আটকাবে না, ঠিক আছে। এবং লেভেলটা একদম মেনটেন করা হবে কেভিএস এমআরএস লেভেলে, ওকে। তো চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর একটা কোর্স চলছে কেমিস্ট্রি এক্সিলেন্স। এবার বলবে যে এই দুটোর মধ্যে তফাৎ কি? এখানেও তো কেভিএস, এনভিএস, এমআরএস, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিএসএলএসটি লেখা আছে। তফাৎটা কি আমি বলে দিই। কারণ ডব্লিউবিএসএলএসটির যে সিলেবাস আর ডব্লিউবিপিএসসির যে সিলেবাস, মানে ডব্লিউবিপিএসসি অনেকদিন আগে হয়েছিল, সেই সিলেবাস ধরেই বলছি, এর সাথে কেভিএস, এনভিএস, এমআরএস এর একটু তফাৎ রয়েছে। ডব্লিউবিএসএলএসটিতে বেশ কিছু টপিক আছে এক্সট্রা, যেগুলো এই কোর্সটাতে করানো হবে। তো যারা চাও সবগুলোই যাদের টার্গেট, তারা এই কোর্সটা ফলো করবে, এই কোর্সটাতে তারা জয়েন করতে পারো, ঠিক আছে। এখানে তোমরা প্রচুর ক্লাস পাবে এবং তার সাথে প্র্যাকটিস সেট, এবং সেই তুলনায় প্রাইসটা খুবই কম, ঠিক আছে। তোমরা লাইভ ক্লাস চলাকালীন তোমরা কথা বলে নিতে পারবে, ঠিক আছে। লাইভ ক্লাস চলাকালীন তোমরা ডাউট ক্লিয়ার করে নিতে পারবে। এত বড় সিলেবাস, এখানে রেকর্ডেড ভিডিও লেকচারও প্রচুর দেওয়া হবে, তোমাদের আপলোড করে দেওয়া হবে, তার সাথে লাইভ ক্লাস সব হবে, ঠিক আছে। তোমরা নিজেদের খুশি মতো তোমরা যখন ইচ্ছে ক্লাসগুলো দেখতে পারবে, লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলেও। আর ডেফিনেটলি আমি বলছি অ্যাডভান্স স্টাডি ম্যাটেরিয়াল সব সময় পাবে, ঠিক আছে। এটা আমি বললাম কেমিস্ট্রি, ঠিক আছে। যারা বিএসসি আর 11-12 কেমিস্ট্রি খুব ভালো করে পড়া নেই, একদম বেসিক থেকে শিখতে চাও, তারা কিন্তু জয়েন করতে পারো, ঠিক আছে। একবার ক্লাস করলে কিন্তু পুরো ডাউট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এমনকি ডাউট ক্লিয়ারেন্স ক্লাস আমি রাখি, বাট ডাউট স্টুডেন্টদের থাকে না, কারণ থিওরি ক্লাসগুলো এতটাই ভালো করে করানো হয়, ওকে। এবং বাকি যে আপার প্রাইমারি টেটের যে 3টে কোর্সের কথা বললাম, এইগুলোতে তোমরা সব কিন্তু বাইলিঙ্গুয়াল নোট পাবে, বাংলা এবং ইংলিশ দুটোই, যার জন্য তোমরা সিটেট, জেটেট, ডাব্লিউবি, আপার প্রাইমারি টেট প্রত্যেকটার জন্য কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে, ওকে। তো চলো, থ্যাংক ইউ।